আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি এবং আমি হাবিবা আফরোজ। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপনে বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলে আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালের সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় উপদেষ্টা আরও বলেন, মাসব্যাপী এই কর্মসূচিকে কেন্দ্র করে কোনো ধরনের হুমকি নেই। বিস্তারিত বিলাল হোসেনের রিপোর্টে। পহেলা জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত নানা কর্মসূচি হাতে নিয়েছে রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী ও বিভিন্ন ছাত্র সংগঠন। এমত অবস্থায় সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের কোর কমিটির বৈঠকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্ষপূর্তি উদযাপনে কোনো ধরনের নিরাপত্তার হুমকি নেই। পহেলা জুলাই থেকে ৫ই আগস্ট পর্যন্ত এই ব্যাপারটাই আমাদের আলোচনা হয়েছে। এখানে ধরেন যে বিভিন্ন পার্টি এবং বিভিন্ন সামাজিক সংগঠন তাদের অনেক অনুষ্ঠান থাকবে, এই অনুষ্ঠানগুলি যেন নির্বিঘ্নে কিভাবে হতে পারে। এ সময় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে ম্যাগাজিন বহনের প্রসঙ্গেও কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এটা কিন্তু AK-47 না, এটা তারই একটা লাইসেন্সকৃত হাতিয়ার, পিস্তলের একটা ম্যাগাজিন দিয়ে থাকে, একটা খালি ম্যাগাজিনটা ওইটা ভুলে ওনার রয়ে গেছিল ওইটা। এয়ারপোর্টে নিরাপত্তা তল্লাশিতে সবার জন্য যেন সমানভাবে আইন প্রয়োগ করা হয় সেই নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। প্রিভিলেজটা যেন কারো ক্ষেত্রে না হয়, সবার ক্ষেত্রে যেন আইনটা একইভাবে প্রয়োগ করে, এই জন্য বলা হয়েছে। বিলাল হোসেন, আরটিভি, ঢাকা। নতুন নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছে চীন, এমনটি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, রোহিঙ্গা প্রত্যাবর্তন, তিস্তা প্রকল্প ও রাজনৈতিক স্মারক স্বাক্ষর নিয়ে ইতিবাচক দেশটি। আর দলের স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেছেন, PR পদ্ধতিতে ভোটের নামে যারা জনগণের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে তারা বাংলাদেশের আদর্শে বিশ্বাসী নয়। আরও জানাচ্ছেন রুদ্র রফিক। ইতিপূর্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সম্প্রতি চীন সফরের বিস্তারিত তুলে ধরতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলন। চীনের আগ্রহ যথেষ্ট রয়েছে। বিএনপি মহাসচিব বলেন, দেশের গণতন্ত্রী উত্তরণ ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশীদার হতে ইতিবাচক সাড়া দিয়েছে চীন। চীন আশা প্রকাশ করেছে যে নির্বাচিত সরকারের সঙ্গে তারা আরও গভীর দৃঢ়তার সঙ্গে, আন্তরিকতার সঙ্গে, ভালোবাসার সঙ্গে, প্রেমের সঙ্গে কাজ করবে। এর আগে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলের স্থায়ী কমিটির সদস্য মঈন খান অভিযোগ করেন, কিছু দল ধর্মকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে। বাংলাদেশের মানুষের যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা, সেই গণতন্ত্রের আকাঙ্ক্ষাতে যদি কেউ দ্বন্দ্ব সৃষ্টি করে, আমি বলবো তারা বাংলাদেশের আদর্শে বিশ্বাস করে। দলের যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি বলেন, PR পদ্ধতিতে নির্বাচন হলে সবচেয়ে বেশি সুবিধা পাবে পতিত ফ্যাসিস্টরা। PR পদ্ধতিতে তারা নির্বাচনটা দেখতে চান, এটার ভিতরে অনেক ষড়যন্ত্র লুকিয়ে আছে। মব জাস্টিসের মাধ্যমে বিচার নিজের হাতে তুলে নিলে দেশের শান্তি শৃঙ্খলা ফিরে আসবে না বলে মন্তব্য করেছেন স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। হিলিতে দলীয় ফরম বিতরণ ও নবায়ন কর্মসূচিতে তিনি কথা বলেন। তারা স্বৈরাচারের দোসর, তারা ষড়যন্ত্রকারী, তাদেরকে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে। রুদ্র রফিক, RTV, ঢাকা। আওয়ামী লীগ সরকারের নেয়া জ্বালানি খাতের বাতিল করা ৩৭ চুক্তির বিষয়ে পুনর্বিবেচনার তাগিদ দিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা CPD। প্রতিষ্ঠানটি বলছে, বিদেশি কোম্পানির সঙ্গে করা চুক্তি বাতিলের কারণে অন্য সব বিদেশি বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশ নিয়ে ভুল বার্তা যাবে। এনার্জি রেগুলেটরি কমিশন BERC এসব প্রকল্পের বিষয়ে পুনর্বিবেচনার পক্ষে মত দেন। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। পুরো বিশ্বের মতো বাংলাদেশেও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে চায় সরকার। 2041 সাল নাগাদ 30% নবায়নযোগ্য শক্তির উৎস থেকে নেয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে জ্বালানি খাতে 37টি চুক্তি হয় চীন সহ কয়েকটি দেশের সাথে, যারা ইতিমধ্যে জমি ক্রয় সহ বিভিন্ন খাতে বিনিয়োগ করেছে। কিন্তু অন্তর্বর্তী সরকার এসব প্রকল্প দুর্নীতির অভিযোগে বাতিল করে দেয়। রাজধানীতে CPD আয়োজিত সেমিনারে বক্তারা বলেন, আওয়ামী লীগ আমলের সব চুক্তি অনিয়ম এবং দুর্নীতির অভিযোগে বাতিল করা বিদেশি বিনিয়োগকারীদের কাছে নেতিবাচক বার্তা যেতে পারে।
ওই 37টি LOI এর ভিতরে সবগুলোই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মনে করার দরকার নেই। এটাতে বিদেশি বিনিয়োগকারীরা রয়েছেন, তারা ইতিমধ্যে বিনিয়োগ করে ফেলেছেন এবং প্রায় $300 মিলিয়ন মতো বিনিয়োগ হয়েছে। এখন তারা এটা যখন ক্যান্সেল হচ্ছে, এই অর্থ তারা ফেরতও দিতে পারছেন না, যে জমি কিনছেন সেটা তারা বিক্রিও করতে পারছেন না। সিপিডির এমন বক্তব্যকে সমর্থন জানান বিআরসির চেয়ারম্যানও। অন্তর্বর্তী সরকার যে LOI-গুলি বাতিল করেছে, তারা প্রস্তাব করেছেন এগুলি রিভিউ করার জন্য। এর মধ্যে যুক্তি রয়েছে। আমার ধারণা যে রিভিউর যদি সুযোগ থাকে, সরকার নিঃসন্দেহে সেই সুযোগ নেবেন এবং যেগুলি উপযুক্ত সেগুলি রিভিউ হয়তো করবেন। বিনিয়োগকারীদের সুরক্ষায় জোর দেয়া, টেন্ডার পদ্ধতি স্বচ্ছ করার কথাও বলেন বক্তারা। Obviously, we most welcome about the tender. This is the transparent procedure. Chinese friends can come up with a local, that is the business houses, and then they can set up the factories here. চাইনিজ ইনভেস্টর অব বাংলাদেশের প্রেসিডেন্ট বলেন, নবায়নযোগ্য জ্বালানিতে এশিয়ায় প্রায় 55% বিনিয়োগে তাদের। বাংলাদেশেও উল্লেখযোগ্য বিনিয়োগ রয়েছে দেশটির। Chinese investors in the renewable sector globally, especially in the Asian market, is quite a big presence here. জ্বালানি নিরাপত্তায় একটি নীতিমালা প্রণয়ন করা হয়েছে বলেও জানানো হয় সেমিনারে। ভবিষ্যতে সিপিডি এই বিষয়ে কাজ করবে বলে আমি। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। কুমিল্লার মুরাদনগরে নারী নির্যাতনের ঘটনায় নতুন আরেকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে অভিযুক্ত ফজর আলী ও ভুক্তভোগী নারীকে নির্যাতনের দৃশ্য রয়েছে। এত কিছুর পরেও ওই নারী ঝামেলা মুক্ত থাকতে মামলা প্রত্যাহারের কথা জানিয়েছেন। পুলিশ বলছে অভিযোগ আমলে নিয়েই তদন্ত চলছে। কুমিল্লা থেকে আবুল খায়েরের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। কুমিল্লার মুরাদনগরের আলোচিত ধর্ষণকাণ্ড নানা ডালপালা মেলছে। নতুন আরেকটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওতে দেখা যায় ছাত্রলীগ নেতা মোহাম্মদ আলী সুমনের নেতৃত্বে 15 থেকে 20 জনের একটি দল অভিযুক্ত ফজর আলীকে পিটিয়ে রক্তাক্ত করছে। নির্যাতনের পর তার শরীর, হাত এবং মাথা থেকে ঝরছে রক্ত। সুমনের সহযোগী অনেক ওই নারীকে নিজ হাতে বিবস্ত্র করছে। পাশ থেকে রমজান সহ অন্যরা মোবাইলে ভিডিও ধারণ করছে। ভিডিওটি ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। দেশের মানুষ বিচার আচার করে পারে না, তখন সেই দিন ধরছে, ধরনে এলাকার মানুষ গেছে গিয়ে ধরছে। কয়েকদিন আগেও তারা ধরা খাইছিল, এবারও ধরা খাইছে। স্থানীয়রা অভিযোগ করেন ফজর আলীর সঙ্গে ওই নারীর পরকীয়া সম্পর্ক রয়েছে, কিন্তু ভুক্তভোগী নারী জানান ফজর আলীর সঙ্গে তার বাবার পরিবারের আর্থিক লেনদেনের কথা। কোনো মেয়ের সম্পর্ক ছিল না, টাকা পয়সা নিয়ে কথা হয়েছে। আমি আপনাকে বলতে আছি টাকা নিচ্ছি, টাকা নিয়ে সম্পর্ক। পুলিশ পরকীয়ার বিষয়টি আমলে নিচ্ছে না। অভিযোগ সামনে রেখে তদন্ত এগিয়ে যাচ্ছে বলে জানান তারা। আজকে আমাদের একটি টিম বিভিন্ন তথ্য এবং সাথীদের সাথে গ্রহণ করছে এবং তার নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা আমরা দিচ্ছি এবং কিভাবে তার ভালোভাবে নিরাপত্তা দেওয়া যায় সেই জন্য তারা তার সাথে আলোচনা করছে। তদন্তের মধ্য দিয়ে আসল ঘটনা প্রশাসন জনসম্মুখে প্রকাশ করবে বলে দাবি এলাকাবাসীর। আব্দুল হামিদ, RTV। বদলে যাচ্ছে বাংলাদেশ জেলের নাম। শিগগিরই চালু হচ্ছে কারেকশন সার্ভিস বাংলাদেশ নামে। চলছে সংশোধনমূলক শিল্প পার্ক এবং বাংলাদেশ কারা ও সংশোধন পরিষেবা আইন 2025 প্রণয়নের কাজও। সমাজবিজ্ঞানীরা মনে করেন শুধু নাম নয়, বদলাতে হবে কারা কর্তৃপক্ষের আচরণও। কারাগার নিয়ে দীপন দেওয়ানের ধারাবাহিক প্রতিবেদনে আজ দেখুন শেষ পর্ব। বাংলাদেশ জেল অপরাধে জড়িয়ে যাওয়া নাগরিকদের সংশোধনের একটি প্রতিষ্ঠান। দেশে বর্তমানে 13টি কেন্দ্রীয় এবং 55টি জেলা কারাগার রয়েছে। বিভিন্ন কারণে মানুষ জড়িয়ে পড়তে পারে অপরাধের সঙ্গে। আইন অনুযায়ী শাস্তির পাশাপাশি তাদের সংশোধনের দায়িত্ব কারা বিভাগের, কিন্তু বাস্তবে তা দেখা যায় না খুব একটা। কারাভোগের পরও অনেকে জড়িয়ে পড়েন পুরনো অপরাধে। তাই কারাবন্দীদের নিয়ে নতুন কিছু উদ্যোগের কথা জানালেন কারা মহাপরিদর্শক। সরকারের কাছে প্রস্তাব রেখেছি যে বাংলাদেশ জেলটাকে যাতে নাম পরিবর্তন করে কারেকশন সার্ভিস বাংলাদেশ করে, তাহলে আমাদের ফোকাসটা চলে যাবে তখন আসলে পানিশমেন্টের পরিবর্তে সংশোধনের দিকে, যাতে মানুষ জেলে গেলে তারা সংশোধিত হয় এবং পরবর্তীতে একটা রিফাইন্ড ম্যান হিসাবে সে সমাজে যখন আসবে, তখন ফেরত আসবে, তখন একটা সংশোধিত মানুষ। এরা যতদিন জেলে থাকবেন তারা একটা ইনকাম ফ্লো জেলে বসেই করতে পারেন,
সো এই ক্ষেত্রে আমরা কারেকশনাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক নামের একটা থিম নিয়ে কাজ করছি। সরকার নীতিগতভাবে এটা কাজটা করার জন্য আগ্রহ প্রকাশ করেছেন, আমরা প্রস্তাবনা দিয়েছি। সমাজবিজ্ঞানীরা মনে করেন বন্দীদের সঙ্গে মানবিক আচরণের মাধ্যমে সংশোধনে অবদান রাখতে পারেন কর্মকর্তা কর্মচারীরাও। ঢুকে চোর হয়ে বের হয় ডাকাত হয়ে, এটি কিন্তু একদমই কাঙ্ক্ষিত না। যতদিনে সেই ভিতরে থাকবে তার সংশোধনের পাশাপাশি তাকে যদি আমরা কর্মমুখী করতে পারি, তাকে যদি আমরা স্কিল ম্যান পাওয়ার করতে পারি, তাহলে দেশও লাভবান হতো, কারাগারের ভিতরে পরিবেশও ভালো থাকতো। যারা কারারক্ষী হিসেবে কাজ করবেন, যারা ওখানে যারা ওখানে চাকরি করবেন, তাদের সাথে যে ইন্টারাকশন, তাদের যে আচরণ, সেই আচরণ, তাদের ভার্বাল আচরণ, তাদের মানসিক আচরণ, তারা যেভাবে গালিগালাজ করে, সেই জায়গাগুলোতে সংশোধন খুব জরুরি হয়ে পড়েছে। শুধু নাম পরিবর্তনের পাশাপাশি যদি এই জিনিসগুলোতে যদি মনোযোগ দেওয়া যায়, তাহলে সে একজন শুদ্ধ মানুষ হিসেবে, পরিপূর্ণ একজন কর্মক্ষম মানুষ হিসেবে সে বেরিয়ে আসার সুযোগটা পাবে। বন্দীদের সত্যিকারের আলোর পথ দেখানোর জন্য কারাগার আলোর দিশারি হয়ে উঠুক, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। দীপন দেওয়ান, RTV, ঢাকা। নিচ্ছি হাইসেন্স সংবাদ বিরতি, ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও থাকছে। এনবিআর কর্মকর্তাদের দুর্নীতি তদন্তে সরকারের কোনো হস্তক্ষেপ নেই জানালেন অর্থ উপদেষ্টা। পক্ষপাতিত্ব ছাড়া কাজ করার আহ্বান। এবং বায়ু দূষণ রোধে বিভিন্ন মেয়াদে পরিকল্পনা সরকারের, পুরনো বাসের বিরুদ্ধে শিগগিরই অভিযান জানালেন পরিবেশ উপদেষ্টা। এনবিআরের আন্দোলনকারী কর্মকর্তাদের বিরুদ্ধে দুদকের তদন্ত সম্পর্কে সরকারের পক্ষ থেকে কোনো হস্তক্ষেপ নেই বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। স্থবিরতা কাটিয়ে জাতীয় রাজস্ব বোর্ডে আবারও কাজের গতি ফিরে আসায় সরকার সন্তুষ্ট বলে জানান তিনি। কোনো পক্ষপাতিত্ব ছাড়া কাজ করে যেতে কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান অর্থ উপদেষ্টা। দুদক সম্পর্কে আমি কোনো উত্তর দেবো না, ওদের আলাদা টার্মস অফ রেফারেন্স আছে, ওটা দরকার হলে আপনার আলাদাভাবে তাদেরকে জিজ্ঞেস করবেন। ডেফিনেটলি সরকার থেকে কিন্তু এখন কোনো রকম কোনো ইন্টারফেয়ার করে। আপনি একটা লক্ষ্য করবেন, সরকারের সাথে একটা ইস্যু থাকতে পারে, কিন্তু একটা জাতীয় স্বার্থে একদম বন্ধ করে দেয় একটা সার্ভিস, এটা কোনো যুক্তিতে গ্রহণযোগ্য। এর আগে সকালে মার্চ টু এনবিআর কমপ্লিট শাটডাউন সহ টানা 1.5 মাসের আন্দোলন ও কর্মসূচি প্রত্যাহার করে কাজে ফিরেছেন জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তারা। কর্মসূচি প্রত্যাহার করায় গতকাল সন্ধ্যা থেকে বন্দরের বিভিন্ন গেটে কাস্টমস কর্মকর্তারা দায়িত্ব পালন শুরু করেন। বিল অব এক্সপোর্ট দাখিলের কাজও শুরু হয় কাস্টমস হাউসে। চট্টগ্রাম C&F এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি SM সাইফুল আলম বলেছেন, গেল সন্ধ্যা থেকে রপ্তানি চালানের শুল্কায়ন কার্যক্রম শুরু হয়েছে এবং পুরোদমে কাজ চলছে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থল বন্দরেও শুরু হয়েছে আমদানি রপ্তানি কার্যক্রম। সকাল থেকে সীমান্ত বন্দর দিয়ে পণ্যবাহী ট্রাক চলাচল শুরু হয়। বেনাপোল বন্দরেও ছিল একই দৃশ্য, ফলে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে গোটা বন্দর এলাকায়। 4,000 বন্দর হ্যান্ডেলিং শ্রমিক কাজে যোগ দিয়েছেন। পণ্য শুল্কায়ন ও খালাস দিতে হিমশিম খেতে হচ্ছে কাস্টমস ও বন্দর কর্মকর্তাদের। চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে কন্টেনার নামানো শুরু হয়েছে, পুরোদমে চলছে পণ্য খালাসও। বেসরকারি ডিপো থেকে রপ্তানি কন্টেইনার বন্দরে এনে জাহাজে তুলে দেওয়া হচ্ছে। বায়ু দূষণ কমাতে BRTA-কে সঙ্গে নিয়ে পুরনো বাসের বিরুদ্ধে শিগগিরই অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, বায়ু দূষণ রোধে স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছে মন্ত্রণালয়। সকালে সচিবালয়ে বায়ু দূষণ নিয়ন্ত্রণে চীনের বিশেষজ্ঞ টিমের সাথে মত বিনিময় সভা শেষে তিনি কথা বলেন। তিনি আরও বলেন, নির্মাণ কাজে বালু পরিবহনের ক্ষেত্রে বালু ঢেকে পরিবহন করতে হবে। জানান, ভাঙাচোরা রাস্তা শীত মৌসুমের আগেই মেরামত করা হবে। BRTA এর সাথে মিলে আমরা যৌথভাবেই ঘোষণা দিয়েছিলাম যে পুরনো বাসগুলোকে আর চলতে দেওয়া হবে না। এখন আমরা BRTA এর সাথে মিলে একসাথে পুরনো বাসগুলোর বিরুদ্ধে অভিযানে
যাব। এই কাজগুলো সাইমালটেনিয়াসলি হতে হবে, যে পুরনো বাস রাস্তা থেকে সরবে, নতুন বাস যেগুলো হয়তো ইলেকট্রিক ভেহিকল, ইলেকট্রিক বাসেস সেগুলো আসবে। দেশের নিরাপত্তার সঙ্গে সরাসরি যুক্ত হলেও স্থলবন্দরগুলো নিরাপত্তা ব্যবস্থায় ঘাটতির অভিযোগ তুলেছেন নৌ পরিবহন ও শ্রম উপদেষ্টা ডক্টর এম শাখাওয়াত হোসেন। সকালে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের 24তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন উপদেষ্টা। সীমিত সংখ্যক নিরাপত্তা কর্মী থাকার পাশাপাশি তাদের একটি অংশ চোরাচালানের সঙ্গে জড়িত বলে অভিযোগ করেন তিনি। জাতীয় স্বার্থ রক্ষায় বন্দর ব্যবস্থাপনা আরও উন্নত ও বন্দরে নিরাপত্তা জোরদার করার আশা প্রকাশ করেন নৌ পরিবহন উপদেষ্টা। এবং আমি আশাবাদ ব্যক্ত করছি মোস্টলি ইনসিকিউর বন্দর। আমাদের সিকিউরিটি বলতে কয়জন আনসার দাঁড়ায় থাকে, ওই আনসারগুলো ওদের সাথে মিলে স্মাগলিংয়ের যত রকম কাণ্ড কারখানাগুলো করে। কাজেই দেশের কথা চিন্তা করে স্থল বন্দরগুলোতে কাজ করবেন, কারণ এটা আমাদের অত্যন্ত কী বলবো সেন্সিটিভ জায়গাগুলো। এগুলোকে আমাদেরকে চিন্তা ভাবনা করে যেমন স্থাপনা করতে হবে, চিন্তা ভাবনা করে পরিচালনা করতে হবে। মেহেরপুরে ধর্ষণ মামলায় একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও 2 লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। দুপুরে মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তৌহিদুল ইসলাম এই রায় দেন। জরিমানা অনাদায়ে আরও 6 মাসের আশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ট্রাইব্যুনালের বিচারক। মামলার বিবরণে জানা যায়, আসামি স্বপন আলীর সঙ্গে কুষ্টিয়া দৌলতপুর থানার রাহাতুল ইসলামের মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। 2016 সালের 21 সেপ্টেম্বর বিয়ের প্রলোভন দেখিয়ে গাংনীর নির্মাণাধীন বিল্ডিংয়ের 2য় তলায় নিয়ে ধর্ষণ করে। প্রেমিকার সাথে থাকা মোবাইল ফোনটিও ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় স্বপন আলী। ব্যর্থতা কাটিয়ে জুলাইয়ের মধ্যেই সরকার ছাত্র জনতার অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশ করবে বলে আশা করেছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্র শিবিরের 36 দিনব্যাপী কর্মসূচি জানাতে সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। জুলাই জাগরণ, নব উদ্যমে বিনির্মাণ স্লোগানে সেমিনার, সিম্পোজিয়াম ও দোয়া মাহফিল সহ কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত 10 ধরনের কর্মসূচি ঘোষণা করেন শিবির সভাপতি। ক্যাম্পাসগুলোর শৃঙ্খলা ফেরাতে দ্রুত ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানান জাহিদুল ইসলাম। অপতৎপরতার ঊর্ধ্বে জুলাই অভ্যুত্থানকে বিজয় ও বিপ্লবে রূপান্তর করতে প্রয়োজন জুলাই ঘোষণাপত্র, যেখানে জুলাই আন্দোলনের শহীদ, আহত, পঙ্গুত্ব বরণকারী ও অংশগ্রহণকারী সকল পক্ষের স্বীকৃতি প্রদান করতে হবে। ফ্যাসিবাদী আমলে সংগঠিত পল্টন ট্রাজেডি, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা গণহত্যা, গুম, অবৈধ নির্বাচন সহ সকল অপরাধমূলক কর্মকাণ্ড তুলে ধরতে হবে। দেশের সঠিক ইতিহাস ও সংস্কৃতিকে ধারণ করে নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করতে হবে। আমরা প্রত্যাশা করব এই জুলাইয়ের মধ্যে সরকার এই ঘোষণাপত্র প্রকাশ করবে। অনিয়ম ও দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে ময়মনসিংহের আঞ্চলিক নির্বাচন অফিস। সেবা পেতে নানা ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ সেবাগ্রহীতাদের। সম্প্রতি নির্বাচন কার্যালয়ে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পায় দুর্নীতি দমন কমিশন দুদক। অভিযোগ আমলে প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা নির্বাচন কর্মকর্তার। ময়মনসিংহ থেকে মোজাম্মেল খোকনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। জাতীয় পরিচয়পত্রের তথ্য সংশোধন সহ নানা গুরুত্বপূর্ণ কাজে প্রতিদিনই ময়মনসিংহের আঞ্চলিক ও জেলা নির্বাচন কার্যালয়ে সেবা পেতে ভিড় করেন স্থানীয়রা। তবে কর্মকর্তা ও কর্মচারীদের অসহযোগিতায় হয়রানির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ তাদের। ভুক্তভোগীরা বলছেন, সেবা পেতে এক কক্ষ থেকে অন্য কক্ষে 6 মাস থেকে 2 বছর পর্যন্ত ঘুরতে হচ্ছে তাদের, তবুও মিলছে না কাঙ্ক্ষিত সেবা। সকাল 10টায় আসতে বলছিল, আমরা আসছি 11টা থেকে। সকাল 11টার দিকে আসছি, বলতেছে হবে না। আমি বললাম, ভাই কেন হবে না? বলে আপনাকে বলছি ঠিক সকাল 10টায় আসতে। আমারটা আর কি নামের সমস্যা না, আমারটা নামের সমস্যা, তো আমি এর জন্য আর কি 1 বছর ধরে ঘুরতেছি। এমন সেবামূলক প্রতিষ্ঠানের দায়িত্বজ্ঞানহীন আচরণে ক্ষুব্ধ নাগরিক সমাজের প্রতিনিধিরাও। আমি যে আবেদনটি করেছি বা আমি যে কাজটি অভিযোগটি নিয়ে গিয়েছি, সেটির ব্যাপারে কোনো সূত্র কোনো কিছুতেই তারা কর্ণপাত করেন না। তাদের এখানে কিছু আমলাতান্ত্রিক লাইনে দাঁড়ান, ওইদিকে আসেন, পরের দিন আসেন, মানে একটি সেবা দেওয়ার মতো সংগঠনের যে আগ্রহটি থাকার কথা সেইটি আমরা তাদের মধ্যে লক্ষ্য করি। গত 23 জন এসব অনিয়ম দুর্নীতির অভিযোগে জেলা নির্বাচন কার্যালয়ে অভিযান চালায় দুদক। মেলে অভিযোগের সত্যতা। সেবাগ্রহীতাদের জিজ্ঞাসাবাদ করছি এবং কয়েকজনকে জিজ্ঞাসাবাদে আমরা এখানে গ্রাহক সেবা ও হয়রানির
প্রাথমিক সত্যতা পেয়েছি এবং এই সংক্রান্ত বিভিন্ন রেকর্ডপত্র আমরা এখান থেকে সরবরাহ করতেছি। এ বিষয়ে জানতে চাইলে জেলা নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলাম জানান, অনিয়ম দুর্নীতি রোধে এরই মধ্যে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে সংশ্লিষ্ট সবাইকে। আমি এখানে সবাই আমার উপজেলা নির্বাচন কর্মকর্তা, আমার অফিসের স্টাফ এবং সকল উপজেলা নির্বাচন কর্মকর্তাদের স্টাফদের নিয়ে আমি মিটিং করেছি এবং আমি যেটা নির্দেশনা দিয়েছি যে সেবা গ্রহীতাদেরকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আমাদের কার্যক্রম করতে হবে। সেবার মান বাড়াতে অফিসের কার্যক্রম নিয়মিত তদারকির পাশাপাশি দোষীদের শাস্তি নিশ্চিতের দাবি ভুক্তভোগীদের। আব্দুল হামিদ, RTV। অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনার জন্য দিক নির্দেশনা, স্কলারশিপ, ভিসা প্রসেস ও টিউশন ফি সংক্রান্ত হালনাগাদ তথ্য জানাতে অনুষ্ঠিত হচ্ছে অস্ট্রেলিয়ান হায়ার এডুকেশন রোড শো 2025। শিক্ষা পরামর্শ প্রতিষ্ঠান স্টাডি নেটের উদ্যোগে এই আয়োজনে প্রোফাইল অ্যাসেসমেন্ট, এক্সপার্ট কাউন্সেলিং সহ নানা ধরনের সেবা দেওয়া হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে। আরও জানাচ্ছেন মাহিন আরাফাত। আন্তর্জাতিক শিক্ষা বিষয়ক পরামর্শদাতা প্রতিষ্ঠান স্টাডিনেট আয়োজন করেছে অস্ট্রেলিয়ান হায়ার এডুকেশন রোড শো 2025। অনুষ্ঠানটিতে অংশ নিয়েছে ট্রোব, সেন্ট্রাল কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি সহ অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় 30টি বিশ্ববিদ্যালয়। এই ধরনের আয়োজন অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার পথ সুগম করবে বলে মনে করেন শিক্ষার্থীরা। অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটির সব রিপ্রেজেন্টেটিভদের সাথে আমি কথা বলতে পারছি, তাদের সাথে যত ধরনের ডাউট আছে আমি ক্লিয়ার করতে পারছি। এজেন্সিতে আগে যাওয়ার থেকে এখানে এসে প্রপার ইনফরমেশনগুলো ফার্স্টে নিয়ে আই থিঙ্ক আমার জন্য বেটার। ওদের প্রি অ্যাসেসমেন্টে অনেক কাউন্সেলার্স থাকে, যেটা অনেক এজেন্সির ইভেন্টে পাওয়া যায় না। শিক্ষাবৃত্তি, কাজের সুযোগ সহ বিভিন্ন সুবিধা করে দিচ্ছে অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলো। গ্লোবাল ওয়ার্ল্ড, সাউথ এশিয়া অন্যান্য কান্ট্রি আছে, মিডল ইস্ট আছে, সাউথ ইস্ট এশিয়া আছে, নর্থ আমেরিকা আছে, ইউরোপ আছে। সো সেখানে আমি মনে করি বাংলাদেশি স্টুডেন্টরা বেশ ভালো করছে। অস্ট্রেলিয়াতে এই মুহূর্তে বাংলাদেশের জন্য অনেক ভালো ডেস্টিনেশন এবং বাংলাদেশি স্টুডেন্টদের খুব রেপুটেশন, সুনামও আছে যে এরা ভালো পড়ালেখা করে, মনোযোগী এবং স্পেশালি গুড সিটিজেন্স। দিনব্যাপী আয়োজনে কাউন্সিলিং, ভিসা প্রসেসিং থেকে শুরু করে সব ধরনের সেবা বিনামূল্যে প্রদান করছে আন্তর্জাতিক শিক্ষা বিষয়ক পরামর্শদাতা প্রতিষ্ঠান স্টাডিনেট। অ্যাপ্লিকেশান, ফলো আপ অ্যাপ্লিকেশান, অফার আসতে সময় লাগছে বা কেন সময় লাগছে, অ্যাডিশনাল ডকুমেন্টস লাগবে কিনা, স্টুডেন্টের ভিসা ইস্যু আছে, ফাইন্যান্সিয়াল ডকুমেন্টসগুলোর ব্যাপারে তাদের একটা ডিসকাশন থাকে। তো এই টোটাল সাপোর্টটা আমরা স্টুডেন্টকে দিয়ে থাকি। প্রতি বছর কয়েক হাজার শিক্ষার্থী তাদের পছন্দের বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাচ্ছে স্টাডিনেটের মাধ্যমে। মাহিন আরাফাত, RTV, ঢাকা। এ পর্যায়ে নিচ্ছি হাইসেন্স সংবাদ বিরতি, আরও ফিরে থাকছে। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা নিয়ে যুক্তরাষ্ট্রের মন্তব্য অতিরঞ্জিত দাবি খামেনির। আবারও ইসরায়েল হামলার আশঙ্কা বিশ্লেষকদের। এবং ম্যাচ দিয়ে শেষ হলো 14 দেশের 49 প্রবাসী ফুটবলারদের ট্রায়াল। নজর কেড়েছেন বেশ কয়েকজন, কোচ হাভিয়ের কাবরেরাও ছিলেন মূল্যায়নে। সন্ধ্যা সংবাদ এই পর্যন্তই। রাতের সংবাদ 11:15 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।